প্রিয় শিক্ষার্থী, আমি এর আগে তোমাদের সাথে পড়িয়েছি বাংলা কবিতা 3-এর সিলেবাস অন্তর্ভুক্ত শামসুর রহমান সম্পর্কে পড়িয়েছি। আজকে তোমাদের সাথে সেই ধারাবাহিকতায় আলোচনা করব। ঝরা পালকের ভস্মস্তূপে শুধু বাদলাম নীড়, তবু বারবার সবুজ পাতার স্বপ্নেরা করে ভিড়। তবু প্রত্যহ প্রীত অরণ্যের শেষ সূর্যের কণা মনের গহনে আনে বারবার রঙের প্রবঞ্চনা। প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের চতুর্থ বর্ষের বাংলা কবিতা 3-এর কাব্যগ্রন্থ রাত্রি শেষ থেকে, আহসান হাবিবের রাত্রি শেষ কাব্যগ্রন্থ থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, কবি আহসান হাবিব বাংলা সাহিত্যের এক পুরোধা পুরুষ। এদেশের একজন খ্যাতিমান কবি ও সাহিত্যিক। বাংলা কাব্য সাহিত্যের এক অনিবার্য নাম কবি আহসান হাবিব। বাংলা কবিতার 40-এর দশকে নতুন মাত্রার সমাজ সম্পৃক্ত এক নতুন দিগন্ত উন্মোচনের কাল। সেই সময়টাকে আমরা বলতে পারি যে 40-এর দশকটা আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে সমাজ সম্পৃক্ততার একটা নতুন দিগন্তের সময় বা কাল আমরা ধরতে পারি। সেই সময়ের মধ্যে 30-ওত্তর বাংলা সাহিত্যের নতুন ধারার কবিদের মধ্যে আমরা বেশ কিছু কবিকে পেয়েছি এবং 30-ওত্তর সময়ের মধ্যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে তখন মুসলমানদের সাহিত্য বেশ তখনও অনেকটা পিছিয়ে, এক ধাপ পিছিয়ে আমরা সেটা বলতে পারি। কিন্তু আমরা পরবর্তীতে 40-এর দশকে 40-ওত্তর সময়ে, সেই সময়ে 40 শতকের দিকে যে মুসলিম সাহিত্যিকদের, মুসলিম কবিদের আগমনী বার্তা আমরা সেই সময় পাই এবং তার মধ্যে থেকে মুসলিম কবিদের মধ্যে থেকে মোটামুটি 4 জন কবিকে আমরা এই ধারার পর্যায়ে আমরা ফেলতে পারি বা মুসলমান কবিদের মধ্যে খ্যাতিমান 4 জন কবি, সেই 4 জন কবিকে আমরা এই ধারায় ফেলতে পারি যারা সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছিলেন। কবিতা সাহিত্যিক দিক থেকে, কাব্যিক দিক থেকে তাদের মনোনয়নের অনেকটা পথ তারা বেছে নিয়েছিলেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে স্বাধীনতা সংগ্রামের, বিশেষ করে যখন 1947 পূর্ববর্তী সময় দেশ বিভাগের সময়টাকে, সেখানে আমরা দেখেছি যে কলকাতা কেন্দ্রিক যে সাহিত্য লিখিত হতো, সেখানে কবিতা লিখিত হতো, কাব্যগ্রন্থ প্রকাশিত হতো। সেখান থেকে আমরা মুসলিম কবিদের মধ্যে যে এই ধারাতে যে কয়জন পাই তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফারুক আহমেদ, সৈয়দ আলী আহসান, আহসান হাবিব এবং আবুল হোসেন। এই 4 জনকে আমরা এই ধারার প্রধানতম কবি হিসাবে আমরা সেখানে কিন্তু পেয়ে থাকি। আমি তোমাদের লিখে দিচ্ছি যে এই ধারার 4 জন যে কবি: ফারুক আহমদ, সৈয়দ আলী আহসান, আহসান হাবিব এবং আবুল হোসেন। এই 4 জন কবিকে আমরা মোটামুটি সেখানে আমরা পেয়ে থাকি। তাদের মধ্যে ফারুক আহমেদ এবং সৈয়দ আলী আহসান মূলত ধর্মীয় প্রভাব পুষ্ট কাব্যগ্রন্থ বা কবিতায় আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি। তাদের মাধ্যমে আমরা পেয়েছি যে ধর্মীয় প্রভাব পুষ্ট, যেখানে পাকিস্তানি, পূর্ব পাকিস্তানের হয়ে তাদের অনেক কথা বলতে দেখেছি মুসলিম সাহিত্যিকরা। এখানে ধর্মের যে গোড়ামি প্রভাবটা, যে মুসলিম ধর্মের যে প্রভাবটা, সেটা আমরা কিন্তু পেয়েছি মোটামুটি ফারুক আহমেদকে আমরা পেয়েছি। তারপরে সৈয়দ আলী আহসানের কাব্যের মধ্যে, কবিতার মধ্যে আমরা পেয়েছি। এই 2 জন কবি থেকে আমরা 30-ওত্তর যুগের যে সেই পর্যায়ের যে মুসলিম কবিগণকে পাই, তাদের মধ্যে আহসান হাবিব এবং আবুল হোসেন ব্যতিক্রম ধর্মীয় প্রভাবের মধ্যে থেকেও আমরা মূলত আবুল হোসেনের এবং আহসান হাবিবের, বিশেষ করে আহসান হাবিবের কবিতার মধ্যে আমরা দেখেছি যে সেখানে ধর্মীয় প্রভাবের পর থেকেও অবাধে কিছু কবিতা লেখা, সাধারণ মানুষের হয়ে এবং স্বাধীনভাবে যে কবিতার বলয়টাকে সৃষ্টি করা, আমরা তার কবিতার মধ্যে, তার কাব্যগ্রন্থের মধ্যে আমরা মূলত পেয়ে থাকি।
পাশ্চাত্য শিক্ষা দীক্ষায় যে অগ্রসরতার ফলে কলকাতা মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ আধুনিক কবিতার উন্মেষ ঘটায়। মূলত আমরা বলতে পারি যে পাশ্চাত্য শিক্ষা দীক্ষার অগ্রসরতার ফলে এখানে আধুনিক কবিতার উন্মেষ ঘটাচ্ছে। সেই আধুনিক কবিতার উন্মেষ যে ঘটিয়েছেন আমরা আহসান হাবিবের কবিতার মধ্যে, তার কাব্যগ্রন্থের মধ্যে আমরা মূলত দেখতে পেয়ে থাকি। আহসান হাবিব উনি একাধিক প্রতিভার অধিকারী ছিলেন, একাধিক উনি কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, কবি সাহিত্যিক, উনি সাংবাদিক ছিলেন, খ্যাতিমান সাহিত্য সম্পাদক হিসাবেও আমরা কিন্তু তাকে পেয়েছি। এবং তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ। এই রাত্রি শেষ প্রকাশ পায় 1947 সালে কলকাতা থেকে। কলকাতা কমরেড পাবলিশার্স থেকে এটা 1947 সালে প্রকাশ পায়। এবং রাত্রি শেষ কাব্যে মোট 27টি কবিতা রয়েছে এবং 27টি কবিতাকে আমরা 4টি অংশে ভাগ করে থাকি। মোটামুটি 4টি পর্যায়ে এই কাব্যগ্রন্থের কবিতাগুলো লিখিত হয়েছে। এবং 1938 সাল থেকে শুরু করে এই কাব্যের কবিতাগুলোর ব্যাপ্তিকাল হচ্ছে 1938 থেকে 1946 সালের মধ্যে এর মধ্যে লিখিত হয়েছে এই রাত্রি শেষ কাব্যগ্রন্থের কবিতাগুলো। এই কাব্যগ্রন্থের যে কবিতাগুলোকে আমরা বলছি যে 4টি পর্যায়ে মোট ভাগ করা হয়েছে। এই 4টি পর্যায়ের মধ্যে প্রথম ভাগে রয়েছে প্রহর, দ্বিতীয় ভাগে রয়েছে প্রান্তিক, পরবর্তী প্রতিভাস এবং পদক্ষেপ। এই 4টি ভাগে তার কাব্যগুলোকে তিনি ভাগ করেছেন। এবং এই কাব্যগ্রন্থের মধ্যে যে 27টি কবিতা আছে, উল্লেখযোগ্য পাঠক হৃদয়কে ছুঁয়ে যায়। মূলত আমরা বলবো যে তার এই মন, এই মৃত্তিকা কবিতাটি মূলত ছুঁয়ে যায়। এবং তার এই কাব্যগ্রন্থে যে সংকীর্ণতা, আধুনিক যুগের হিসাবে যে ধর্মীয় গোঁড়ামি, সংকীর্ণতা, তারপরে ইতিহাস চেতনা, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যে স্বাধীনতা, তারপর ইতিহাস চেতনাকে আমরা এখানে পাই, সাধারণ মানুষের কথাগুলোকে আমরা পাই ধর্মীয় গোঁড়ামি থেকে। সেখানে আমরা পেয়েছি যে উনি অনেক দূরে সরে গিয়ে সেখানে সাধারণ জীবনযাপনের কথা এবং ইতিহাসের কথা, সেই সময় আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা, প্রথম বিশ্বযুদ্ধের কথা এই কাব্য গ্রন্থের মধ্যে আমরা মূলত সেই জিনিসগুলোই পেয়ে থাকি। এখানে যে 4টি পর্যায়ে চিহ্নিত করা হয়েছে যে কবিতাগুলোকে, সেটার মধ্যে এই মন এই মৃত্তিকা কবিতাটি অনেক বিখ্যাত একটি কবিতা। সেখানে ঝরা পালক তার একটি কাব্যগ্রন্থ আছে এবং সেই ঝরা পালকের কথা কিন্তু আমরা এখানে দেখেছি। প্রথমেই ঝরা পালকের হর্ষ স্তূপে তবু বাঁধলাম নীড়। দেখো এখানে সমস্ত পৃথিবীটাকে উনি যেভাবে চেনার কথা বলেছেন, জানার কথা বলেছেন, ইতিহাসের কথা বলেছেন, সেখানে আমরা তার এই কাব্যগ্রন্থ থেকে পাই। চেনা পৃথিবীকে ভালোবাসলাম, জানা জানি ছিল বাকি, জানতাম না তো সে পরিচিত ছিল অফুরান ফাঁকি, জানতাম না তো নিত্য নিয়ত অজস্র ডানা জলে, যে দ্বীপ শিখারে ভালোবাসলাম তারি দহনের তলে। এই যে তার কাব্যের মধ্যে থেকে আমরা যে আধুনিকতার ছোঁয়াটা পাচ্ছি, মোটামুটি এখানে সমস্ত কিছুই যে পেয়ে থাকি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বাঙালি মুসলমানদের যে পিছিয়ে থাকার প্রবণতা, সেটা কিন্তু এই কাব্যগ্রন্থের মাধ্যম থেকে আমরা অনেক কিছু পেয়ে ওখান থেকে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী, দেখো যে তার নজরুলের যে আমরা পেয়েছি, আহসান হাবিব তার কবিতার মধ্যে দেশ, কাল, সমাজ ভাবনাকে সমানভাবে উপজীব্য করে তুলেছেন। তার কবিতার শক্তিশালী মাধ্যম বহুমাত্রিক এই বৈচিত্র্য, দেশ, কাল, সমাজ চেতনা তার কাব্যের মধ্যে যেভাবে এসেছে সেটাকে আমরা দেখেছি যে উনি এভাবে প্রস্ফুটিত করে তুলেছেন বহুমাত্রিকভাবে। তার কাব্যের যে ভাষার রসায়ন, সেটা কিন্তু আধুনিক জীবনের চেতনাকে 40-এর দশকের গুরুত্বপূর্ণ একজন কবি করে তাকে তুলেছেন। তার কাব্যের মধ্যে সমাজ চেতনা, তার কাব্যের মধ্যে কালের যে গণ্ডি, সব কিছু উতরে গিয়ে আমরা দেখেছি যে নজরুল তার কবিতার মাধ্যমে যে প্রতিবাদটা করেছেন একদম সজোরে, আমরা তাকে আহসান হাবিবকে দেখেছি উনি নম্রভাবে সেই প্রতিবাদটা আমরা তার কাব্যের মধ্যে, কবিতার মধ্যে পেয়েছি। উনি
উনি যে সময় কবিতা লিখেছেন সেই সময় সমস্ত বাংলা জুড়ে, সমস্ত কলকাতা আমরা বলবো যে ভারতবর্ষ জুড়ে একটা দাঙ্গা, দুর্ভিক্ষ, পরাধীনতা, তারপরে বিভিন্ন ধরনের গ্লানি সব কিছু মিলেই কিন্তু আমরা পেয়েছি, এবং সেইগুলোই উঠে এসেছে মূলত তার কবিতার মধ্যে, তার কাব্যগ্রন্থের মধ্যে আমরা পেয়েছি। তার যে 4টা কাব্য আমরা পর্যায়টাকে পেয়েছি, আমরা তার কাব্যের মধ্যে দ্বিতীয় পর্যায়ে প্রান্তিকের মধ্যে দিয়ে দেখো আমরা এখানে যে ইতিহাস চেতনাবোধ, সেই ইতিহাসের কথাগুলোই আমরা কিন্তু পেয়েছি। কোনো একদিন অরণ্যের মাঝখান থেকে কোনো একদিন এসেছিল নাগরিক নিমন্ত্রণ এসেছিল ভর করে স্বপ্নের ডানায়। তারপর ফুটেছে পলাশ দিগন্তে, উড়েছে পথের প্রান্তে কদম শেখর। দিন গেছে আরও, একদিন দেখা গেল কোনো এক সমুদ্রে এসেছে জোয়ার, নীল নীল অতি চেনা নয়নের কোলে খেলা করে নিরে ছায়ায়। আরও দিন গেছে অনেক তরঙ্গ আর অনেক কল্লোল, জন্ম দিয়ে গেছে কবে কোনো এক উপনিবেশ। তারপর পুরাতন কাহিনীর পুনরাবর্তন, মুড়ালো নোটে গাছ কথাটি ফুরালো। এই যে ইতিহাসের কথা আমরা তার পরবর্তী পর্যায়ে পাই। 22শে শ্রাবণ, এটা একটি ইতিহাসের কথা আমরা পাই। অনেক শ্রাবণ বহুদিন ব্যর্থ, 22শে শ্রাবণ রিক্ত হস্তে ফিরে গেছে, মিশে গেছে তার প্রতিক্ষণ। প্রতিহীন মৃত্তিকায় খ্যাতিহীন পরিচয় পাণ্ডুর মলিন। বিভিন্ন পর্যায়গুলোর মধ্যে আমরা তার কাব্যের মধ্যে যে দেশ কালের সেই সময়ের অস্থির অবস্থার কথা উনি তুলে ধরেছেন, এবং খুব শান্ত স্বভাবে উনি এই কাব্যের মধ্যে তার কবিতাগুলোকে তুলে ধরেছেন, সেই সময়ের ঐতিহ্যগুলোকে তুলে ধরেছেন, এবং আধুনিকতার স্পর্শে উনি তার এই কাব্যগ্রন্থটিকে লিখেছেন, যেটা ধর্মীয় গোড়ামি থেকে অনেকটা দূরে থেকে ধর্মটাকে বাদ দিয়ে নয়, কিন্তু ধর্মটাকে রেখেই উনি যে আধুনিকতা দিয়ে তার কাব্যগ্রন্থটা লিখেছেন, তার এই প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষের মাধ্যমে উনি সেটা প্রকাশ করেছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।